বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আব্দুল মান্নান ভাইয়া বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নজরুল ইসলাম খান, প্রভাষক, বাংলা। শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেক দিন ধরে তোমাদের সাথে ক্লাসে সমবেত হতে পারছি না। তোমরা যেমন কষ্ট পাচ্ছ, আমাদের সাথে দেখা না হয় আমরাও তদ্রূপ কষ্ট পাচ্ছি, তোমাদের সাথে সাক্ষাৎ না হয়। আমাদের পড়ার অনেক ব্যাঘাত ঘটিয়েছে এই করোনা মহামারী। তারপরও আমাদের বসে থাকলে চলবে না, আমাদের ঘরে বসে পড়াশোনা চালিয়ে যেতে হবে, যার জন্য আমাদের এই অনলাইন ক্লাস। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বাংলা অনার্স দ্বিতীয় বর্ষের একটি বিষয়ের উপর ক্লাস করব, আর ওই বিষয়টির নাম হলো মধ্যযুগের কবিতা। আর এই বিষয়টাতে দুইটা অংশ রয়েছে। একটি অংশ হলো মঙ্গল কাব্য, আরেকটি অংশ হলো রোমান্স কাব্য। আজকে আমরা রোমান্স কাব্যের একটি কাব্য নিয়ে আলোচনা করব, সেটা হলো দৌলতুজির বাহারাম খাঁর লাইলি মজনু। এই লাইলি মজনু কাব্যকে কেন্দ্র করে যে প্রশ্নগুলো রয়েছে, সে প্রশ্নগুলো থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আর সেই প্রশ্নটি হলো, এই যে লাইলি মজনু কাব্য, এই কাব্যে লাইলি ও মজনুর যে প্রেম, সেই প্রেমটি লৌকিক নয়, আসলে এটি একটি আধ্যাত্মিক প্রেমের রূপক। এ বিষয়ে বিশ্লেষণ করব। প্রশ্নটা অনেকভাবে হতে পারে। প্রশ্নটা আরেকভাবে হতে পারে, লাইলি মজনু সুফি তত্ত্বের রূপক কাব্য। এই উক্তিটা সেটার সত্যতা যাচাই কর। যাই হোক, আমরা লাইলি মজনুর যে প্রেম, সেই প্রেমটা যে লৌকিক নয়, এটা যে আধ্যাত্মিক প্রেম, সেটি আমরা আজকে বিশ্লেষণ করব। দৌলতুজির বাহারাম খান রচিত লাইলি মজনু কাব্য বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ রোমান্টিক প্রণয় উপাখ্যান। লাইলির প্রেমে মুগ্ধ কয়েস নামের এক যুবক লাইলির প্রেমে বিরহে মজনু উপাধি লাভ করে, এবং লাইলিও ঠিক তদ্রূপ মজনুর প্রেমে পাগল থাকে। এই যে দুইটা দগ্ধ হৃদয়ের জমাট যন্ত্রণার প্রেম চিত্রকে ফার্সি কবিগণ মরমী সুফি তত্ত্বের রূপক হিসেবে ব্যবহার করেছেন এই কাব্যে। দৌলতুজির বাহারাম খান নিজে একজন সুফি সম্প্রদায়ভুক্ত ছিলেন, যার প্রেক্ষাপটে তার লেখায় আমরা সেই সুফি তত্ত্বের ভাবটা দেখি। আর দৌলতুজির বাহারাম খান পীর ছিলেন আসাউদ্দিন। ফলে তার এই লাইলি মজনু কাব্যে সুফি মতাদর্শের উচ্চারণ সুস্পষ্টভাবে লক্ষণীয়। আমরা জানি একজন লেখক তার দর্শন আদর্শটাই মূলত তার লেখায় ফুটিয়ে তোলে। সুফি ধর্মমতের যেসব পরিপোষক ছিল ফার্সি কবি, এরা ওই ফার্সি কবিগণ মানব প্রেমকে ঈশ্বর প্রেমের তত্ত্ব আরোপ করেছেন। কিন্তু ফার্সি কবিগণের সাথে বাঙালি কবিগণের একটু পার্থক্য রয়েছে। বাঙালি কবি মানব প্রেমকে বেশি গুরুত্ব দিয়েছে,
আর আরবে যখন এই কাব্যের কাহিনী রচিত হয় তখন সেখানে সুফি ধর্মমতের চরম বিকাশ কাল ছিল। অর্থাৎ বিখ্যাত কবি সবাই সুফি ধর্মমতে এর অনুসারী ছিল। ফার্সি কবির প্রভাবজাত বাঙালি কবির এক কাব্যে সুফি দর্শন অনভিপ্রেত নয়, এটা আশাই স্বাভাবিক। সুফি মতবাদে বিশ্বাসী বা অনুসারীরা ছিলেন মরমীপন্থী। সুফি মতে স্রষ্টা আল্লাহ ও সৃষ্ট জীবের মধ্যে সম্পর্ক অদ্বৈত। জীব ও জগৎ সৃষ্টি করে স্রষ্টা মূলত নিজেকেই প্রকাশ করেছেন। মৃত্যুরূপী জীবনাবসানের পর ক্ষুদ্র খণ্ড জীবাত্মা অখণ্ড পরমাত্মার সাথেই মিলিত হয়। পরমাত্মার মতো জীবাত্মাও অবিনশ্বর। মানবাত্মা ও পরমাত্মার তত্ত্ব অভিন্ন। সুফিরা উপাসনা করে না, আরাধনা করে। উপাসনা স্তবমূলক আর আরাধনা হলো ভজনমূলক। প্রেমিক প্রেমিকা বা আশেক মাসুকের যে সম্পর্ক, জীবাত্মা ও পরমাত্মা সম্পর্কও তাই। পার্থিব প্রেম ঐশী প্রেমের সোপান মাত্র। নরনারীর দেহকেন্দ্রিক প্রেম ত্যাগের মাধ্যমে দেহাতীত হয়। সাধনায় বিচ্ছেদের দুঃখ লুপ্ত হয়। অর্থাৎ সাধনা করতে করতে একসময় বিচ্ছেদের যে কষ্টটা সেটা বিলুপ্ত হয়ে যায়। বাহ্যিক যে রূপ রস ও ইন্দ্রিয় সুখ সেইগুলো চলে যায়। প্রেম তখন স্থাপিত হয় নিজ অন্তরাত্মার সাথে, কারণ অন্তরে বসবাস করে তখন পরমাত্মা। উভয়ের প্রেমময় মিলন হলে ফানাবিল্লা বা আত্মালীনতা ঘটে। সুফি মরমীবাদের এটাই হলো সাধন মার্গ। আর এই সাধন মার্গের প্রেক্ষাপটই নিয়েই এই লাইলি মজনু কাব্যটি সৃষ্টি হয়। কাব্যে দেখা যায় লাইলি ও মজনু পাঠশালায় পড়তে গিয়ে দুজন দুজনার প্রেমে আসক্ত হয়। কবি বলেছেন, দুই তনু একই পরাণী। এ বাক্যাংশে অভেদ আত্মার অনুভূতি রয়েছে। লাইলি ও মজনু একই আত্মার দুটি মানব দেহের আধারে বাহ্যিক বিকাশ মাত্র। প্রেমের জন্য দেহের তুচ্ছ বন্ধন ভাঙতে তারা প্রস্তুত। তাদের প্রতিজ্ঞা, প্রেমের অনলে তনু করিনু পতঙ্গ। অর্থাৎ প্রেমের জন্য তারা সব কিছু করতে পারে। লাইলি মজনু যখন প্রেমের আস্বাদ লাভ করেছে তখন তাদের দেহের ভেদ ভেঙে গেছে। তখন এক মন হয়েছে, এক তনু হয়েছে, এক রঙ্গরূপ হয়েছে। তারা জীবন দিয়ে সর্বশেষ এই সত্যকে প্রতিষ্ঠা করেছে। লাইলির মুহূর্ত বিচ্ছেদ প্রেমোন্মাদ মজনু রসিম দুঃখের কারণ হয়েছে। তখন দেহ প্রেমকে চরম সার্থকতা মনে হয়েছে। বিরহের ভেতর দিয়ে মজনু যখন প্রেমকে পেয়েছে তখন লাইলির দেহের প্রয়োজন মনে করেন। লাইলি বিস্ময়ে বিস্তৃত হয়ে মজনুর অন্তর বাহির পূর্ণ করেছে। লাইলির প্রেমের জন্য মজনু গৃহত্যাগ করেছে, জীবনে সমস্ত সুখ বর্জন করেছে। ক্ষুদ পিপাসা বিস্তৃত হয়ে বনে বনে মজনু লাইলির নাম জপ করে ঘুরে বেরিয়েছে। দেহের বস্ত্র গেছে,
তার লোকলজ্জা ও জ্ঞান লুপ্ত হয়েছে। ঠিক এ পর্যায় থেকে কবি সুফি দর্শনের চর্চা শুরু করেছেন। তাছাড়া কয়েস নামের যুবক প্রেমে উন্মাদ বলে কবি তার কাব্যে তাকে মজনু অর্থাৎ প্রেম পাগল বা আশেক হিসেবে নামকরণ করেছে। কবি বর্ণনা করেছেন, উরু ভেদি তরু হলো নাহি চেতন, অর্থাৎ মজনুর যে রূপ, সেই রূপটা মজনুর যে অবস্থা, সে অবস্থা তার উরু ভেদ করে তরু হয়ে গেছে, তখনও তার কোনো চেতন নেই, জ্ঞান নেই। এ চরণটি তার দীর্ঘকাল ধ্যানমগ্ন থাকার সংকেত জ্ঞাপন করে। কাম ক্রোধ জয় করে তার দেহ বাসনামুক্ত এবং পরিশুদ্ধ হয়েছে। মজনুর চিৎপ্রকর্ষ ও আত্মোন্নতির স্তর আনান হল তত্ত্বের আভাস দেয়। অর্থাৎ আনাল হক যেই তত্ত্ব দিয়েছিল সুফি সাধন সম্পর্কে, সেটার আভাস দেয় মজনুর এই রূপ। মজনু যে মহাজ্ঞান লাভ করেছে, তাতে তার প্রিয়ার সাথে গোপনে নিত্য মিলন ঘটে। এ প্রিয়া অশরীরী মহা লাইলি তথা পরমাত্মা। অর্থাৎ তাহলে লাইলিটা হলো পরমাত্মা আর মজনুটা হলো জীবাত্মা। তাই শরীরী লাইলির আসঙ্গ মজনুর কাছে তুচ্ছ মনে হয়। মজনুর কামনা বাসনা পুঞ্জ ইন্দ্রিয়াদির মৃত্যু অনেক আগেই হয়েছে। লাইলির মৃত্যুর পর মজনুর মৃত্যু এটা লৌকিক মৃত্যু মাত্র। সুফি মতে জীবন্তে মরার সাধনায় মজনু এখন সফল বা কামেল পুরুষ। মজনুকে বন থেকে আনতে গেলে মজনু বলেছে, প্রেমের দুঃসহ অধিকে দুষ্কর, সহিতে সহিতে হইল সুখ সমস্য। অর্থাৎ সে আর অসুখী নয়, তার গৃহসুখের প্রয়োজন নেই। লাইলির বিয়ের খবর পেয়ে মজনু লাইলিকে জানিয়ে দেয়, নৃপতি সহিতে তোমা বারু প্রীতি, অনুদিন সুহাগ হোক প্রতিদিন। অর্থাৎ লাইলির শরীর আর মজনুর দরকার নেই, তার কেবল আবেদন, পুরাণ বন্ধুয়া প্রতি না হইল নিঠুর। মজনুর বন্ধুরা যখন বন থেকে আনতে যায়, তখন সে জানিয়ে দেয়, দেশ হুনতে অরণ্য সহসা গুণে ভালো। কাব্যের শুরুর দিকে যদিও মজনু দেহরূপী লাইলিকে পেতে চেয়েছিল, কিন্তু পরে বিরহের মধ্যে লাইলির অশরীরী রূপে সারা অন্তর লুকিয়ে ছড়িয়ে পড়ে মজনু। তাই নজদ বনে লাইলিকে মজনু রিক্ত হাতে ফিরিয়ে দিল। অর্থাৎ মজনুর কাছে যখন লাইলি নজদ বনে চলে আসে, সেই লাইলিকে মজনু ফিরিয়ে দেয়, কারণ লাইলি মজনুর সব জায়গায় ছড়িয়ে আছে। শরীরে লাইলিকে আর মজনুর প্রয়োজন নেই। মানবী লাইলি কামাধীন, তার মহাচৈতন্য হয়নি। মানবী লাইলিকে মজনু আর চায় না। মজনু এখন বিশেষ লাইলিকে চায়, অর্থাৎ যার কাম ক্রোধ নেই, সে নির্বিশেষ লাইলির অনুসন্ধান করে। তার বাহ্যিক দেহের কামনা তুচ্ছ হয়ে গেছে। তার অন্তরে বিরাজিত লাইলির প্রতিমূর্তি বনের বৃক্ষে প্রতিফলিত হয়েছে। তার কাছে মনে হয় বনের প্রতিটা বৃক্ষই লাইলি। তাই মর্মময় লাইলি বোধে সে বনের বৃক্ষকে আলিঙ্গন করেছে, অর্থাৎ বৃক্ষকে লাইলি মনে করে সে আলিঙ্গন করছে। লাইলি প্রেম সত্তার প্রতিষ্ঠান, তার হৃদয় ছেড়ে বিশ্বময় পরিব্যাপ্ত। তাই সর্বময় লাইলি বোধে বৃত্তের এই স্বাদ পাওয়ায় মানবী লাইলির প্রয়োজন ফুরিয়ে গেছে মজনুর কাছে। প্রেমের পরিণতি স্পষ্টত লৌকিক নয়, অলৌকিক।
কারণ সর্বশেষ পর্যায়ে আমরা দেখি মানবী লাইলিকে মজনু পিউ হাতছাড়া করে, কারণ মানবী লাইলি আর মজনু দরকার নেই। পরম কি, শ্রেয় কি, প্রেয় কি বস্তু জগতে পাওয়া যায় না, ধ্যানের মাধ্যমে উপলব্ধি করতে হয়। মজনু তাই করেছে। ফলে লাইলি মজনুর প্রেম সুফি দর্শন প্রভাবজাত, এটা বলা যায়। লাইলি মজনু কাব্যের যে কাহিনী, যে চরিত্র এবং এখানে কবির যে চিন্তা চেতনা এবং সর্বোপরি মজনুর যে প্রেম, সেটা বিশ্লেষণ করলে বলা যায় লাইলি মজনুর প্রেম লৌকিক নয়, এটা অধ্যাত্ম প্রেমের রূপক। এ কাব্যে সুফি মতাদর্শ এবং আধ্যাত্মিক তত্ত্ব সাধনার পরিচয় আমরা দেখতে পাই। সুপ্রিয় দর্শক এবং আমার ছাত্রছাত্রীবৃন্দ, আমার ক্লাসটি মনোযোগ সহকারে এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সামনের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের জন্য আমার ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।